নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত কয়েকদিন ধরে সমাজ মাধ্যম উত্তাল যে ভারতবর্ষ বাংলাদেশের 60 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে এবং আপনাদের অনেকেও খুব ব্যতিব্যস্ত হয়ে আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছিলেন যে 60 কিলোমিটার জায়গা দখল করে নেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন না কেন? ভিডিও বানাচ্ছিলাম না, তার কারণ দেখুন, আমি তো নিউজ চ্যানেল চালাই না। নিউজ চ্যানেলের একটা দায়বদ্ধতা থাকে যে সবার আগে টকবগে ফুটন্ত ব্রেকিং নিউজ দর্শকদেরকে দেওয়া। তাদের কাজটাই সেটা, কোনো ভুল কিছু নয়। কিন্তু আমার কাজটা হচ্ছে সরকারি চাকরির জন্য, WBCS, UPSC ইত্যাদির জন্য ছাত্রছাত্রীদের পড়ানো। তো টকবগে ব্রেকিং নিউজ দেওয়া আমার কাজ না। কোনো কিছু ঘটলে সেটা যদি আমাদের WBCS বা UPSC GS সাবজেক্টের মধ্যে পড়ে, মানে ইতিহাস, ভূগোল, ইকোনমি, পলিটি, ফরেন রিলেশন এবং ইন্টারনাল সিকিউরিটি এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে সেটাকে পুরো বিশ্লেষণ করে সেটার সম্পর্কে ভিডিও ক্লাস আপলোড করা, যাতে করে সেখান থেকে প্রশ্ন এলে ইন্টারভিউতে বা রিটেন পরীক্ষায় ছাত্রছাত্রীরা উত্তর করতে পারে। কাজেই আমার উদ্দেশ্যও কখনো থাকে না যে টকবগে ফুটন্ত গরম নিউজ এই চ্যানেলে কখনো দিতে হবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে যে ব্যাপারটা নিয়ে চারিদিকে এত হই হট্টগোল হচ্ছিল, প্রথমত সেটা ফেক নিউজ। তো ফেক নিউজ তো কখনোই এই চ্যানেলে জীবনে কোনোদিন আসবে না, তো যে কারণে আমি ভিডিও করিনি। এবার পুরো ব্যাপারটা আমার রিসার্চ কমপ্লিট হয়েছে, আজকে ভিডিও করছি। যেরকম প্রত্যেকটা ভিডিওতে থাকে সেরকম এই ভিডিওতেও আমি আপনাদের এবার কথা দিতে পারি যে এবার টোটাল ব্যাপারটা বুঝে নিলে আপনারা এই ভিডিওতে এর বাইরে আর কিছু খুব একটা বোঝার থাকবে না। অথেন্টিক ইনফো, এক্স্যাক্ট অ্যানালিসিস। চলুন শুরু করা যাক। তাহলে আগেই আমরা দেখব যে হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে এদিকে আমার বার্তা, কলকাতা 24/7 এর মতো একের পর এক পোর্টাল, হিন্দুস্তান টাইমস তো বড় পোর্টাল, ন্যাশনাল মিডিয়া, সবাই এইটা নিয়ে খবর করেছেন। কারণ এখানে লিখে হচ্ছে যে সাম্প্রতিককালে বহু ইউটিউবার দাবি করেছেন বাংলাদেশে 60 কিলোমিটার এলাকা নাকি ভারত দখল করেছে। এবার বাই প্রফেশন আমি ইউটিউবার নই, শিক্ষক, কাজেই আমার এরকম কোনো ভুলভাল দাবি করার কোনো জায়গা নেই। ঠিক আছে, তো কি ঘটেছে? অ্যাকচুয়ালি আমিও সমাজ মাধ্যমে দেখলাম, দেখেই পড়াশোনা শুরু করলাম, যে সমস্ত অথেন্টিক সোর্স থেকে আমি পড়াশোনা করি। কারণ চারিদিকে মানুষজন বলছেন এবং আমি প্রচুর জায়গায় দেখলাম যে বাংলাদেশে ভারতবর্ষের বর্ডারে যারা থাকেন এবং ভারতবর্ষের শিলিগুড়ির অঞ্চলের মানুষজন, আসামের মানুষজন, ত্রিপুরা, অরুণাচল প্রদেশের মানুষজন চারদিকে বলছে যে আমরা ফিল করছি, আমরা দেখছি প্রচুর সেনা ঢুকছে, প্রচুর সাজোয়া গাড়ি ঢুকছে, প্রচুর হেলিকপ্টার আসছে, কিছু তো হচ্ছে। এবং আমি নির্ভরযোগ্য কয়েকজনের সঙ্গে আমার যেটুকু পরিচিত কথাও বলি, তারাও বলেন যে হ্যাঁ, কিছু একটা ঘটছে, বোঝা যাচ্ছে, আকাশে হেলিকপ্টার, সেনাদের গাড়ি যাচ্ছে। এবং তারপর পুরো ব্যাপারটা যখন আমি পড়াশোনা করলাম, তখন যেটা দেখা গেল যে ভারতবর্ষ 3টে নতুন গ্যারিসন বানাচ্ছে চিকেন নেকের কাছে। এইবার টোটাল ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। এইটা হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। এইবার এই জায়গাটা হচ্ছে চিকেন নেক, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক এই যে এটা পশ্চিমবঙ্গ। এই সাদা জায়গাটা হচ্ছে বাংলাদেশ, BDS, বাংলাদেশ। এবার দেখুন ভারতবর্ষ তো এই পুরোটা, এবার এটাও অখণ্ড ভারতবর্ষেরই পার্ট হয়ে যাওয়া উচিত ছিল, কোনো একদিন হয়েও যাবে আশা রাখি, তার জন্য সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে ম্যাপ, সেই ম্যাপটা অনুযায়ী দেখুন একটা ছোট্ট জায়গা দিয়ে এখানে কানেক্টেড রয়েছে ভারতবর্ষের এই গোটা অঞ্চলটার সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলের এই 8টা রাজ্য, আসাম প্লাস 7 সিস্টার। এইবার এই যে সরু অঞ্চলটা, এই সরু অঞ্চলটার হচ্ছে 24 কিলোমিটার চওড়া। 24 কিলোমিটার একটা এত বড় দেশের সাপেক্ষে বুঝতেই পারছেন খুব ছোট্ট একটা জায়গা। 24 কিলোমিটার নর্মাল স্পিডে বাইক চালালে আধ ঘন্টায় পার করে দেবে মানুষ, এতটাই ছোট একটা রিজিয়ন। এবার এই জায়গাটার ওপর সব সময় ওপর থেকে চীনের নজর তো ছিলই, যে এই জায়গাটা কোনোভাবে যদি কেটে দেওয়া যায় তাহলে বাকি ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে আলাদা করে দেওয়া যাবে, ভারতের আর কোনো কানেকশনই থাকবে না উত্তর পূর্বের 8টা রাজ্যের সঙ্গে। এবং আমরা লক্ষ্য করলাম
যে বাংলাদেশে প্রচুর মানুষ, এবং এরা যে সবাই একেবারে সাধারণ মানুষ আবেগে বলছে তা নয়। দেখুন, আমাদেরও একটা আবেগ আছে যে একদিন অখণ্ড ভারতবর্ষ হবে, কিন্তু এমন নয় যে বাংলাদেশকে মেরে ধরে হবে। ভারতবর্ষ এতটা উন্নতি করবে, এতটা ভালো পথে চলবে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ একদিন নিজেরাই বলবে যে ছিলাম তো একই দেশ, লেটস রিউনাইট, ভারতবর্ষ আমাদের নিয়ে নাও তোমাদের মধ্যে, তখন হয়ে যাবে অখণ্ড ভারত। তো আমাদের উদ্দেশ্য খারাপ কিছু নয়, কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ, আমি যা আবারও বলছি যে খুব একটা যে সাধারণ মানুষ আবেগে বলছে তা না, এক্স আর্মি জেনারেল, বড় বড় পদে থাকা মানুষ, তারা বলতে শুরু করলো হঠাৎ করে, খুব বেশি করে, যে আমরা ভারতবর্ষের নর্থ ইস্টকে আলাদা করে দেব বাকি ভারত থেকে, এবং এবং শেখ হাসিনার সরকারের পতনের পর যখন মোহাম্মদ ইউনূস ভারতবর্ষের পাশের দেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে বসলেন, প্রথম প্রথম সবাই বিশ্বাস করছিলেন না, কিন্তু আস্তে আস্তে সবাই বুঝলেন যে উনি আসলে আমেরিকার সিআইএ এবং পাকিস্তানের আইএসআই এর এজেন্ট। এবং পাকিস্তানের আর্মি চিফরা যখন সবাই বাংলাদেশে আসতে শুরু করলো, মিটিং করতে শুরু করলো, বাংলাদেশ থেকে প্রচুর জঙ্গিকে ওয়েস্ট বেঙ্গল এবং উত্তর পূর্বে ঢোকানো শুরু করে দিল, তখন ভারতবর্ষ আরো সিরিয়াসলি নিয়ে নিল ব্যাপারটা। এই ঘটনাক্রম যখন চলছে, তারপরই যে কথাটা বললাম সেটা আপনারা নিজেও দেখে নিতে পারবেন, আমি আসছি এর ব্যাখ্যায়, যে ইন্ডিয়া চিকেন নেকের কাছে 3টে নতুন গ্যারিসন তৈরি করছে। গ্যারিসন কি ব্যাপার, কিভাবে কাজ হবে সবই বলবো। এই ঘটনা যখন চলছে, সেই সময় এতদিন বাংলাদেশ সরকার বলছিল দেখুন আমাদের এক্স আর্মির লোকেরা এসব বলছে, আরে ও তো সরকারের লোক না, ওরা ওরকম ভুলভাল কথা বলছে, ভারতবর্ষের উত্তর পূর্বকে আলাদা করে দেবো, দখল করে নেব, আরে সরকার কি কিছু বলেছে নাকি। কিন্তু ভারতবর্ষ পুরো ব্যাপারটায় নজর তো প্রথম থেকেই রাখছিল। ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট দেখলো যে ভাই, লালমনিরহাটে বাংলাদেশ চীনের সহায়তায় নিজেদের যে পুরনো ওয়ার্ল্ড ওয়ার 2 এর টাইমের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমের পুরনো এয়ার বেস, সেই এয়ার বেসটাকে আবার রিনোভেট করতে শুরু করে দিয়েছে। আর এই লালমনিরহাট এয়ার বেস একেবারে শিলিগুড়ি করিডোরের কাছে, মাত্র 135 কিলোমিটার দূরে। ফ্লাইটে 135 কিলোমিটার কিচ্ছু না, কয়েক মিনিটে চলে যাবে। তো ভারতবর্ষ আরো সিরিয়াস হয়ে যায় ব্যাপারটা নিয়ে। অনেকে আবার ভাববেন আচ্ছা চীন যে আমাদের বন্ধু হয়ে গেল, আবারও বলি জিওপলিটিক্সে বন্ধু বলে কিছু হয় না। চীনের সঙ্গে আপাতত নেক্সট 12-14 বছর আমাদের ভালো রিলেশন থাকবে, যতক্ষণ না চীন, ভারত এবং রাশিয়া মিলে আমেরিকাকে নামিয়ে দিতে পারছে 1 নম্বর জায়গা থেকে। কিন্তু চীন কখনোই চাইবে না আমাকে ছাপিয়ে ভারত চলে যাক। তাই চীন সবসময় চাইবে ভারতের মধ্যে কিছু সমস্যা থাক, ভারত যাতে নিজের ডেভেলপমেন্টে বেশি নজর দিতে না পারে। তো ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলটাকে সমস্যায় রেখে দাও। তো বাংলাদেশকে সাহায্য করতে শুরু করে দিল চীন। লালমনিরহাটে যখন এয়ারবেস রিনোভেট হচ্ছে, সেই সময় ভারতবর্ষের আর্মি অফিসাররা লালমনিরহাট এয়ারবেসে যায় বাংলাদেশ সরকারকে জানিয়ে যে আমরা একবার দেখতে চাই। বাংলাদেশ নিয়ে যায়। বাংলাদেশ নিয়ে গিয়ে বোঝায় যে দেখুন আমরা এইসব করছি তো বটে, কিন্তু আমরা কথা দিচ্ছি যে বাংলাদেশ ভারতবর্ষের এগেনস্টে এই লালমনিরহাট এয়ারবেস ব্যবহার করবে না। আচ্ছা চলুন আপনাদের এও কথা দিয়ে দিলাম, লালমনিরহাট এয়ারবেসে আমরা কোনো মিলিটারি অ্যাক্টিভিটি করব না, নিন। আপনাদের আর কোনো চিন্তা নেই লালমনিরহাট এয়ারবেস নিয়ে। এইটা অফিসিয়ালি ডকুমেন্টেড, আমি যে কথাটা বলছি আমি দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ হ্যাজ অ্যাসিওর্ড ইন্ডিয়া লালমনিরহাট এয়ারবেস উইল নট বি ইউজড ফর মিলিটারি পারপাস। গভর্নমেন্ট এটা লোকসভায় জানিয়েছে। এবং আপনারা ভাবতে পারেন আচ্ছা তো ভারতের সরকার ভারতের লোকসভায় বলেছে, বাংলাদেশ কি বলেছে? বাংলাদেশ বলেছে, সেটারও প্রমাণ দিয়ে দিচ্ছি। দেখুন 26শে মে ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনস অফ বাংলাদেশ আর্মি, ইনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন। কি দিয়েছেন?
যে লালমনিরহাট এয়ারফিল্ড, there are no plans at present for the Lalmonirhat airfield to be used for military purposes. লালমনিরহাট এয়ারফিল্ড মিলিটারি কাজেই ব্যবহার হবে না, এরকম কোনো প্ল্যান নেই। তাহলে তারিখ বলে দিলাম 26শে মে, কে বলেছেন সেটাও বলে দিলাম। ভারত সরকার যদিও তখন থেকেই আলট্রা সিরিয়াস মোডে চলে গেছিল। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্টিনিউস টু মনিটর অল ডেভেলপমেন্টস হ্যাভিং আ বিয়ারিং অন ন্যাশনাল সিকিউরিটি and takes all necessary measures to safeguard it. কিন্তু ভারত সরকার, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, R&AW সবাই আলট্রা সিরিয়াস মোডে ছিল যে এবার প্রত্যেকটা ইঞ্চির নড়াচড়া খেয়ালে রাখতে হবে। কথা তো দিয়েছে, বাট ভরসা করা উচিত হবে না। এবং ভারতবর্ষ দেখলো যে বাংলাদেশ এয়ার ডিফেন্স রাডার ইনস্টল করতে শুরু করে দিয়েছে লালমনিরহাট এয়ারবেসে। এয়ার ডিফেন্স রাডার কখন কেউ লাগায়? যুদ্ধ পরিস্থিতিতে। এয়ার ডিফেন্স রাডার কখন কেউ লাগায়? যখন পাশের দেশের প্রত্যেকটা এয়ার বেস সম্পর্কে, মিলিটারি বেস সম্পর্কে, কখন কোন ফ্লাইট টেক অফ করছে, প্রত্যেকটা ইনফরমেশন কালেক্ট করার দরকার থাকে। তো বাংলাদেশ লালমনিরহাট এয়ারবেসে এয়ার ডিফেন্স রাডার কেন লাগাচ্ছে? লাস্ট যে ক্লুর জন্য ভারতবর্ষ অপেক্ষা করছিল, ভারতবর্ষ বুঝে গেল যে আর এক দিনও দেরি করা উচিত হবে না, এক মুহূর্ত এখন ইম্পর্টেন্ট। আপনারা অনেকে বলতে পারেন আরে বাংলাদেশ কি করবে, দুটো বোম মারবো উড়ে যাবে। বাট লেজেন্ড সাম মানেকশ, সাম বাহাদুর, তিনি নিজে বলে গেছিলেন নেভার এভার আন্ডার এস্টিমেট ইউর অপোনেন্ট। যিনি পাকিস্তানকে দু টুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন, সেই স্যাম মানেকশ, ফিল্ড মার্শাল, ইন্ডিয়ার লেজেন্ডারি পার্সন, তিনি বলে গেছিলেন নেভার এভার আন্ডার এস্টিমেট ইউর অপোনেন্ট। প্রতিপক্ষকে কখনো আন্ডার এস্টিমেট করা উচিত হবে না। কখন যে কি জিওপলিটিক্যাল গেম বদলে যাবে, কিভাবে কোথা দিয়ে অ্যাটাক চলে আসবে, বুদ্ধিমানের কাজ হলো আগে ভাগে প্রস্তুতি নিয়ে রাখা। তো ভারত সরকার আর কোনো রকম দেরি না করে, অলরেডি ভারত কি করে রেখেছে সেটা আগে বুঝে নি। ভারত 33 কর্পসের হেডকোয়ার্টার শিলিগুড়িকে করে রেখে দিয়েছে। 33 কর্পস মানে যেখানে 40 থেকে 50 হাজার ভারতীয় সেনা এই মুহূর্তে শিলিগুড়িতে রয়েছে পার্মানেন্টলি। দুদিনের জন্য ভিজিট করতে এসছে এমন নয়। তো ভারতবর্ষ জানে নিজের চিকেন নেককে কি করে রক্ষা করতে হয়। সময় এলে যদি বাংলাদেশের দিক থেকে অ্যাডভার্সারি আসে, তাহলে চিকেন নেক যে কখন গন্ডার নেক করে নিতে হয় সেটাও ভারতবর্ষ জানে। কিন্তু ভারতবর্ষ পায়ে পা দিয়ে ঝগড়া করার লোক নয়। তাই দেখুন ভারতবর্ষ প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা লিগাল প্রসেস মেনটেন করে। যে তোমরা লালমনিরহাট করেছো, আমরা গেছি দেখতে, আমরা দেখে তোমাদের জিজ্ঞেস করেছিলাম কোনো প্ল্যান নেই তো, তোমরা বলেছিলে কোনো কিছু মিলিটারি প্ল্যান আমরা নেব না, আমরা সেটাও মেনেছিলাম। তোমরা যখন রাডার লাগাতে শুরু করেছো তখন আমরা নেক্সট অ্যাকশন এবার নিচ্ছি। তো ভারতবর্ষ প্রত্যেকটা স্টেপ মেনটেন করে, কোনো দিন ভারতবর্ষকে কেউ লিগালি দোষ দিতে পারবে না। যার জন্য শিলিগুড়ি 33 কর্পসের হেডকোয়ার্টারে এই মুহূর্তে 40 থেকে 50 হাজার সেনা ফুল টাইম পার্মানেন্টলি স্টেশনড রয়েছে। যে এক গলত কদম পুরা বাংলাদেশ খতম, সেটা করার ক্ষমতা রাখে 33 কর্পস। এবং কোনো জায়গায় সেনা প্যাট্রোলিং করছে, পাশের দেশও বুঝবে হ্যাঁ ভাই ঠিক আছে, একটা ছোটখাটো মেসেজ দিচ্ছে। ভারতবর্ষ নিজের 50 হাজার সেনাকে ওখানে রেখে দিয়েছে। কত কোটি টাকা খরচ হচ্ছে ভাবুন তো। এত কোটি টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছে মানে ভারত সরকার কতটা সিরিয়াস বাংলাদেশ সেটা খুব ভালো করে জানে। এবং এবং সুখোই, শিলিগুড়িতে বাগডোগরা এয়ারবেসে কিন্তু সুখোইকে অল টাইম যুদ্ধ রেডি করে রেখে দেওয়া হয়েছে, যাতে করে যে কোনো মুহূর্তে ইন্ডিয়া ফাইনাল অ্যাকশন নিতে পারে। এবার এতটা রেডি থাকার পরেও ইন্ডিয়া যেটা করছে সেটা হচ্ছে 3টে নতুন গ্যারিসন ফাইনালি সেট আপ করে দিচ্ছে আরো কাছে চিকেন নেকের। পুরো চিকেন নেককে ঘিরে ফেলছে ইন্ডিয়া আর্মিতে। 3টে নিউ গ্যারিসন মানে এক একটা গ্যারিসনে 10 থেকে 30 হাজার করে সেনা থাকে।
আমি সব থেকে কমটা নিচ্ছি, ন্যূনতম 10,000, মানে 3টে নতুন গ্যারিসনে শিলিগুড়িতে আরো 30,000 সেনা আসতে চলেছে, উইথ আলট্রা মডার্ন টেকনোলজি অ্যান্ড ওয়েপন। অন্তত পক্ষে 3টে নিউ গ্যারিসন মানে 30,000 নতুন সেনা, 40 থেকে 50,000 সেনা অলরেডি বসে আছে। তার মানে মোটামুটি ধরে নিন 75,000 থেকে 1 লাখ মতো সেনা শিলিগুড়ি করিডোরে অল টাইমের জন্য মোতায়েন হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যে। এবার আপনি মেলাতে পারবেন যে এত হেলিকপ্টার, এত সেনার গাড়ি, এত সাঁজোয়া গাড়ি, এত অস্ত্রশস্ত্র কেন যাচ্ছে, এবং ওখানকার স্থানীয় মানুষরা এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত গ্রাম রয়েছে সেখানকার মানুষজন কেন চারদিকে বলছিলেন যে কিছু তো হচ্ছে, কিছু তো হচ্ছে। ইয়েস, কিছু হচ্ছে, বাট ভারতবর্ষ 60 কিলোমিটার জায়গা বাংলাদেশের দখল করেনি। কিন্তু হ্যাঁ, এমন কিছু ভারতবর্ষ লং টার্মের জন্য ওখানে করে রাখলো যে একটা ভুল সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, ভারতবর্ষের সঙ্গে সহযোগিতা করে চলুক তো বাংলাদেশের উন্নতির জন্য ভারতবর্ষ জান লাগিয়ে দেবে, আর ভারতবর্ষের ক্ষতির জন্য বাংলাদেশ সরকার একটা চেষ্টা করলে 60 নয় 120 কিলোমিটার কয়েক ঘন্টায় দখল হয়ে যেতে পারে, সেই ব্যবস্থাই করা হয়েছে। এরপর আরো আমি যেটা আপনাদেরকে দেখাতে চাইবো সেটা হচ্ছে নেক্সট সপ্তাহে আরো কিছু ভুয়ো খবর গুজব ফেসবুক ইউটিউবে আসতে চলেছে। কেন আসতে চলেছে আসল ব্যাপারটা আগে ভাগে জানিয়ে রাখি। ভারতবর্ষ এই পুরো জায়গাটায় নোটাম জারি করে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? পুরো ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চলের অধিকাংশ জায়গায় কভার করে দিয়েছে, নোটাম জারি আছে এই টোটাল জায়গাটা। এইখানটা আবার নোটাম জারি করা আছে, এইখানটা আবার নোটাম জারি করা আছে। দেখুন, পুরো বাংলাদেশকে কার্যত ভারতবর্ষ ঘিরে নোটাম জারি করে দিয়েছে। এইখানে কাজ চলবে 13ই নভেম্বর থেকে 20শে নভেম্বর, 7 দিন ধরে। মানে চীন এবং বাংলাদেশ দুজনকে ক্লিয়ার মেসেজ, আর বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানকে, পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে, উত্তর পূর্বের দিকে যদি চোখ তুলে তাকানোরও চেষ্টা করেছো, উত্তর পূর্বে আমরা কি করতে পারি 13 থেকে 20 তারিখ তার একটা ট্রেলার দেখিয়ে দেওয়া হবে। পুরো আলট্রা প্রো লেভেলে যুদ্ধাভ্যাস হবে এই 7 দিন উত্তর পূর্বে। ইন্ডিয়ান মিলিটারি ইজ অন অ্যাকশন। এই জায়গাতেও যুদ্ধাভ্যাস হবে, এই সরু ছোট্ট জায়গাটা, এখানেও আমরা কি কি করতে পারি এই উচ্চতায়, যে পাহাড়ে ভারতীয় সেনা কি করে অস্ত্রশস্ত্র নিয়ে উঠবে, ওখানে আমাদের কি কি অস্ত্র পৌঁছে গেছে এবং কি কি কাজ করা যাবে, এবং ওই অস্ত্রগুলো নামিয়ে নিয়ে চলে আসা হবে না, ওখানে প্র্যাকটিস করে ফিক্সড রেখে দেওয়া হবে যে এবার যে কোনো সেকেন্ডে নির্দেশের অপেক্ষা। এবং এই যে গোটা জায়গাটা, এখানেও 13 থেকে 20 তারিখ মানে গোটা বাংলাদেশ চারদিকে কেবল দেখবে যে মারাত্মক লেভেলে ভারতীয় সেনার 1 সপ্তাহ ধরে যুদ্ধাভ্যাস। এবং এটা এই মুহূর্তের খুব জরুরি একটা পদক্ষেপ। আপনাদের মনে নেক্সট কোশ্চেন আসতে পারে যে আচ্ছা, আলটিমেটলি অখণ্ড ভারতের প্ল্যানটা কবে হচ্ছে না কেন? বাংলাদেশকে মার্চ করা কিংবা বাংলাদেশকে কিছু তো শিক্ষা দেওয়া দরকার, হয় একটা ভালো সরকার আসুক যে ভারতবর্ষের সঙ্গে সহযোগিতা করে চলবে, স্বাধীন দেশ হিসেবে চলুক, দুই দেশের জনতা যখন সহমত হবে তখন মার্চ হবে, আর যদি এরকম ভুলভাল সরকার থাকে তাহলে দখল করে নেওয়া হোক। ভারতবর্ষ এখন পুরোপুরি চোখ রেখে বসে আছে ওয়াশিংটন ডিসির দিকে, আমেরিকার দিকে। কারণ আমেরিকা তার সিআইএ, ডিপ স্টেট আর এজেন্ট দিয়ে ভারতবর্ষের ভেতরে একের পর এক ইস্যুতে এখন অশান্তি তৈরির চেষ্টা করে যাবে, যাতে ভারত সরকারকে টলিয়ে দেওয়া যায়। ভারতবর্ষের এখন মেন প্রায়োরিটি আমেরিকাকে টক্কর দিয়ে যাওয়া। কাজেই বাংলাদেশ বা ছোটখাটো ইস্যুতে ভারত সরকার আপাতত ব্যবস্থা করে রেখে দিচ্ছে যাতে সাহসেই না কুলোয়, কিন্তু খুব একটা ভারত সরকার জড়াবে না। কারণ আপনি একসঙ্গে 5-6টা দিকে সেম ভাবে জড়িয়ে থাকতে পারেন না। আপনি নিজের ফ্যামিলি দিয়ে ভাবুন না, ধরুন আপনার বাড়ি রিপেয়ার করতে হবে, ঠিক, আর ধরুন আপনার ছেলের বা মেয়ের 15 দিন পর মাধ্যমিক পরীক্ষা, আপনি ওই টাইমে বাড়ি রিপেয়ারিং এর কাজ শুরু করবেন, সারাদিন ঠক 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 আওয়াজ হবে। আপনার কাছে প্রায়োরিটি কোনটা? ভাই, বাড়ি রিপেয়ারিং হবে, অবশ্যই দরকারি জিনিস, না হলে জল পড়বে, চাই খসে পড়তে পারে। বাট এতদিন যখন ধৈর্য ধরা হয়েছে, আর একটা মাস ধৈর্য ধরে থাকো, 15 দিন পর পরীক্ষা, 15 দিনে পরীক্ষা শেষ।
1 মাসে ওর পরীক্ষাটা হয়ে যাক, ফিউচার সিকিউর হয়ে যাক, তারপর আমরা বাড়ি রিপেয়ারিং এর কাজ পুরো রাজমিস্ত্রিদের ডেকে এনে করিয়ে নেব। এটা হচ্ছে প্রায়োরিটি সেট করা। তো আমাদের দেশেরও এখন যে কোর টিম, প্রধানমন্ত্রীর দপ্তর, অজিত দোভাল, জয়শঙ্কর স্যারের দপ্তর এবং আরো যারা পেছনে বিউরোক্র্যাটরা বসে আছেন, যারা আসল দেশটাকে চালাচ্ছেন, আমরা যাদের নামও জানি না, তাদের ফুল ফোকাস এখন আমেরিকার দিকে, যে ভাই ওটাকে আগে ঠেকানো যাক। কারণ আমেরিকা সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে ভারতবর্ষের যাতে রেজিম চেঞ্জ করে দেওয়া যায়। তারপর এগুলো সবই আস্তে আস্তে ব্যবস্থা তো হবে। এবং আমি এখন খুব করে বলবো যে এই যে পশ্চিমবঙ্গ সীমান্তে তো বাংলাদেশ, এই মুহূর্তে এখন আমাদের রাজ্যের যারা WBCS অফিসার, বিডিও, SDO, DM, যারা WBCS দিয়ে পুলিশ অফিসার হয়েছেন, DSP, SP, যারা ইলেকশনের কাজে রয়েছেন, ERO লেভেলের অফিসার, সবাই WBCS দিয়ে কম বেশি গেছেন, বা কেউ কেউ ডিরেক্ট UPSC দিয়ে এসছেন। তাদের প্রচন্ড গুরুত্বপূর্ণ রোল হতে যাচ্ছে এই মুহূর্তে রাজ্যকে এবং দেশকে বাঁচানোর জন্য। কারণ বাংলাদেশে পাকিস্তানের প্ল্যানিং খুব ক্লিয়ার। পাকিস্তানের ISI বাংলাদেশে ইউথকে র্যাডিকালাইজড করে, ব্রেন ওয়াশ করে, সম্ভাব্য জঙ্গি বানিয়ে, তারপর ফাইনাল জঙ্গি ট্রেনিং দিয়ে ভারতবর্ষের সীমান্ত পার করিয়ে ভারতবর্ষে ঢুকিয়ে দেবে। আর তারপর ওরা জানে আমি এরা বুকে পড়াশোনা করব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, কিছু একটা হব, বা শিক্ষিত ব্যবসা করব, ভালো লাইফ লিড করব, নিজের পরিবারকে ভালো রাখবো, এসব স্বপ্ন নেই। পাকিস্তানের ISI এর স্কুলে পড়ছে বাংলাদেশের কিছু ব্রেন ওয়াশড ইউথ। এখন বুকে টাইম বোম বেঁধে নিয়ে চলে যেতে হবে, ফাটলেই জান্নাত। বাহ, কি সুন্দর শিক্ষা। তো এরা যখন ঢুকে যাবে, বা আপনি জানেন না কে কোথায় ঢুকে বসে আছে, সেই মুহূর্তে কোন স্টেশনে, কোন বাস স্ট্যান্ডে ফাটবে, সেই স্টেশনে, সেই বাস স্ট্যান্ডে আমার আপনার পরিবারের কেউ থাকবে কিনা, ইভেন আপনি আমি নিজেরা কেউ থাকবো কিনা, যে যে জাতির হই, ধর্মের হই, বড় লোক, গরিব লোক, মুর্শিদাবাদের মানুষ, কলকাতার মানুষ, নোবডি নোজ। তো আমাদের রাজ্য এখন এমন একটা ক্রুশিয়াল পয়েন্টে দাঁড়িয়ে যেখানে পাশের দেশে জঙ্গি তৈরির কারখানা শুরু হয়ে গেছে। তো যেরকম দায়িত্ব এখন BSF কে পালন করতে হবে যে ভাই ঢুকতে দেব না। এবার BSF 100% সাকসেসফুল হবে না, কারণ প্রচুর জায়গায় জঙ্গল, নদীর মধ্যে দিয়ে সাঁতার কেটে ডুবে ডুবে কেউ চলে আসছে, BSF কি করে দেখবে? হাজার এফোর্ট লাগিয়ে দিলেও একটা মিস্টেক হয়ে যেতে পারে। সেখানে সচেতন হতে হবে সাধারণ মানুষকে, যে গ্রামেই মানুষটাকে নতুন দেখছি, একে কার বাড়িতে এসছে, কে হয়, কোন রিলেটিভ। সেখানে সচেতন হতে হবে আমাদের BDO, SDO, DM দের তুরন্ত অ্যাকশন। নিজের ব্লক, নিজের মহকুমা, নিজের জেলা সবকিছু ঠিক আছে কিনা, আমাদের DSP দের, SP দের তুরন্ত অ্যাকশন। তার আন্ডারের এলাকা পুরো ঠিক আছে কিনা, কোথাও কোনো আগ্নেয়াস্ত্র পাওয়া গেলে কোত্থেকে এলো, এটা কে পাঠালো, লাস্ট অব্দি যাওয়া, খুঁজে বের করা। আমাদের ERO দের, যে আমাদের দেশের ভোটার লিস্টের মধ্যে কোনো আনসারুল্লাহ বি টিম, মারাত্মক জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের, ABT বলা হয়, তাদের কেউ ঢুকে বসে নেই তো? খুব ভালো মানুষ সে যে ভোটে নামটাম তুলে চুপচাপ বসে থাকবে, কোন সময় যে ISI মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে যে ফাটলেই জান্নাত, বুকে বোম বেঁধে ফাটতে চলে যাবে, নোবডি নোজ। কারণ ISI কাজ করছে বাংলাদেশে, কাজেই বাংলাদেশ এখন মারাত্মক সিচুয়েশনে রয়েছে। নিজেরা তো মরবেই, পাশের বা ইন্ডিয়ার রাজ্যগুলোর দু একটা ক্ষতি করে যেতে চাইবে। কোনো দেশ নিজে ভালো থাকতে পারে না এইভাবে, কি উন্নতি হবে? আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, ভালো মানুষ তৈরি হবে? জঙ্গি ট্রেনিং নিচ্ছে ISI এর কাছে। আর বাইরের দেশগুলো, সৌদি আরব ভারতবর্ষের IIT-র প্রফেসরদের ডেকে নিয়ে যাচ্ছে যে আমাদের স্টুডেন্টদের সায়েন্স টেকনোলজি শেখান। আর বাংলাদেশ ISI এর জঙ্গি নেতাদের ডেকে আনছে আমাদের স্টুডেন্টদের বোম বানানো শেখান। ওয়াও! তো এই হচ্ছে এই মুহূর্তে টোটাল সিচুয়েশন আমার ধারণা। আর বোধহয় আপনাদের তথ্য থেকে কনসেপ্ট কোথাও কোনো সমস্যা নেই। আমি লাস্টে একটাই কথা বলবো, আপনিও কিন্তু দেশ রক্ষা, রাজ্য রক্ষার, দেশের বেটারমেন্টের এই মহাযজ্ঞে বড় ভূমিকা নিতে পারেন।
সম্মানের সঙ্গে, যদি আপনার বয়স 21 থেকে 39 বছরের মধ্যে হয়, আপনি যদি জেনারেল হন, আপনি যদি ওবিসি হন, তাহলে আপনার বয়স 21 থেকে 42 বছরের মধ্যে হলেই হবে। যদি আপনি এসসি বা এসটি হন, তাহলে আপনার বয়স 21 থেকে 44 বছরের মধ্যে হলেই হবে। এইটা হচ্ছে বয়সের সীমা। আর পড়াশোনা জানতে হবে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সাবজেক্টে। অঙ্ক নিয়ে করলেও হবে, ইতিহাস নিয়ে করলেও হবে, কোনো সায়েন্স আর্টস কমার্সের ব্যাপার নেই। যে অনার্স থাকলেও হবে, পাস কোর্স থাকলেও হবে, রেগুলারে করলেও হবে, ডিস্টেন্সে করলেও হবে, ও 60% পে পাস করলেও হবে, 32% পে পাস করলেও হবে, জাস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, কমপ্লিট হতে হবে। ফার্স্ট ইয়ারে পড়ছি, সেকেন্ড ইয়ারে পড়ছি এরকম করলে হবে না। আর আপনার বয়স যদি এটা হয়, আপনি WBCS পরীক্ষা দিতে পারেন, আপনি নিজেও বিডিও হতে পারেন, প্রমোশন পে এসডিও হতে পারেন, প্রমোশন পে ডিএম হতে পারেন, WBCS গ্রুপ বি দিয়ে ডিএসপি হতে পারেন, প্রমোশন পে এসপি হতে পারেন, এবং ইলেকশন কমিশনেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেতে পারেন প্রমোশন পেতে পেতে। তো একবার ট্রাই নিয়েই দেখুন না। আমরা আমাদের নতুন ব্যাচ চালু করছি 25শে নভেম্বর। পুরো ক্লাস করানোর দায়িত্ব আমাদের টিচারদের। 12 জন টিচার 12টা সাবজেক্ট পড়াবেন আলাদা আলাদা। আমি পড়াবো রিজনিং, এথিক্স, এই জায়গাটা। টোটাল বই আমরা দেব, কোনো জায়গা থেকে কিনতে হবে না। টোটাল মক টেস্ট আমরা নিয়ে তৈরি করিয়ে দেব পরীক্ষার জন্য, মানে কোনো কিছু আর আলাদা কোথাও যেতে হবে না। এবং আমরা যেটা সব থেকে বেশি করতে পারি, কেন ইনস্টিটিউট চালাতে কিছু তো খরচ আছে, একদম বিনা পয়সায় করতে পারলে আমি সব থেকে খুশি হতাম। সেই ক্ষমতা হয়তো কোনোদিন হবে, আজ নেই। টোটাল ফিজের 30% জাস্ট দিতে হবে আপনাকে এই মুহূর্তে। বা আপনার ছেলে মেয়ে আছে, ভাই বোন আছে, কেউ আছে যার বয়সের মধ্যে যার গ্র্যাজুয়েশন আছে, সেই এলিজিবল। বাকি 70% ফিজ চাকরি পে জয়েন করে ফার্স্ট মাসের স্যালারি পে দিলেই হবে। ফিজটা দিতে হবে, বাট চাকরি পে নিয়ে তারপর স্যালারি থেকে দেবেন। বাকি 70%, জাস্ট 30% এখন, যেটা দিয়ে ব্যাচটা আমরা চালাতে পারবো। কারণ একটা হিউজ খরচ থাকে না। এতটা অবধি সুবিধা করে দিচ্ছি। যারা ইন্টারেস্টেড বা আপনার বাড়ির কেউ ইন্টারেস্টেড, একটা ছোট্ট কাজ এক্ষুনি করে ফেলুন। এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, শুনুন, এটাই ফোন করবেন না, মেসেজ করবেন না, আগে শুনে নিন। 9875621454, এই নাম্বারটা নিজের ফোনে সেভ করে নিন, স্কিল বাংলা শুভদীপ স্যার লিখে। হলো? সেভ করে নেওয়ার পর এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। দয়া করে ফোন করবেন না, কারণ দিনে এই নাম্বারে হয়তো 1000-2 ফোন আসে, অল টাইম বাজছে, কার ফোন ধরবো, সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখবেন, আর কিচ্ছু লিখতে হবে না। কারণ হোয়াটসঅ্যাপে আলাদা করে আমি কারোর মেসেজ দেখতেও পারি না, দিনে এরকম কয়েক হাজার মেসেজ আসছে। জাস্ট হাই লিখলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এআই দিয়ে সেট করা আছে হোয়াটসঅ্যাপে গ্রিটিং মেসেজ আমার, আপনার কাছে অটোমেটিক একটা গ্রুপের লিংক চলে যাবে। হ্যাঁ, কখনো একটু ওয়েট করতে হতে পারে, হয়তো আমার ফোনটা সেই সময় নেট অফ আছে, নেট অন করলেই চলে যাবে। তো হাই লেখার কয়েক ঘন্টার মধ্যে তো ফর শিওর পেয়ে যাবেন আপনি লিংক। যেই গ্রুপের লিংকটা আপনি পেয়ে গেছেন, ওই লিংকটায় ক্লিক করবেন, আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। গ্রুপে জয়েন হতে কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। গ্রুপে জয়েন হবার পর একটু ধৈর্য ধরে গ্রুপটায় থাকবেন কয়েক ঘন্টা। WBCS সম্পর্কে আপনার মনে যা যা প্রশ্ন আছে, সমস্ত প্রশ্নের উত্তর আমি 4টে অডিও দেব, 4টে অডিওতে ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু না হোক, WBCS পরীক্ষাটা কি, এটা নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। যে কোনো অন্য কাউকে আপনি জ্ঞান দিয়ে দিতে পারবেন, আপনার এই 4টে অডিও শুনে নিলে এতটা জ্ঞান হয়ে যাবে। দেন আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকঠাক, তখন আপনি ভর্তি হয়ে নিতে পারবেন। টোটাল প্রসেস এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই অবধি রইল এই ভিডিওটা। পরের ভিডিও পরপর আসবে স্কিল বাংলা চ্যানেলে। ধন্যবাদ সকলকে, নমস্কার, ভালো থাকবেন।